মমতা ব্যানার্জিকে হিসাবটা দিয়ে রাখি। এই 20টা বিধানসভা, পুরুলিয়া লোকসভা 7টা, ঝাড়গ্রাম লোকসভা 7টা, বাঁকুড়ার 3টা, পশ্চিম মেদিনীপুরের 2টা, বালুরঘাট আর উত্তরবঙ্গে করে মোট আছে 20টা। কুর্মী হচ্ছে নির্ণায়ক শক্তি। আমরা গত লোকসভায় ভোটে দাঁড়াইছিলাম, এই ভোটে দাঁড়াই আমরা প্রমাণ করতে পারিছি যে আমরা কোটা ভোট পাবো। ওইখানে 1 লক্ষ ভোট পেয়েছি। 7টা এমএলএ সিটে কোথাও কোনো দল 10,000-এর মার্জিনে জিতে নাই। তাই কুর্মীর ভোটটা দিব তাকেই যে মমতা ব্যানার্জিকে হারাতে পারবে। কেন দিবেন, কাকে দিবেন, কাকে দিবেন তা নির্ভর করছে আপনার উপরে। কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট কেউ দিবেন নাই। নো ভোট টু মমতা। প্রয়োজনে ঘাস মোড়া, প্রয়োজনে স্প্রে করুন জঙ্গল সাপ, যাতে জঙ্গল মহলে তৃণমূলের একটাও ঘাস ফুল না ফুটে। এই কর্মীদেরকে উপস্থিত আছেন আদিবাসী কর্মী সমাজের গর্ব প্রফেসর ডক্টর শশধর মাহাতো মহাশয়। আপনারা আমার এই পূর্বে একটা বক্তব্য শুনলেন। সমীর বাবু উনি ঝুড়ার থেকে আসিছেন, নিজে এই কর্মী আন্দোলন সম্পর্কে অনেক কিছু জানেন এবং প্রথম থেকে আছেন। তার একটা বৃহৎ ব্যবসাও আছে। তিনি পেট্রোল পাম্পের মালিক, অথচ সেই সমস্ত ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েও সমাজের টানে তিনি এখানে পৌঁছেছেন। ওনার বাস খারাপ হয়ে গেছিল, বাসে করে ওনারা এসেছেন। তো ওনাকেও একবার বড় নমস্কার, জোহার। আর আপনারা মা কাকি জেঠিরা যারা রাজ্য সরকারের বিভিন্ন স্কিম কে উপেক্ষা করে শুধুমাত্র এই জাতি সত্তার টানে এখানে এসে উপস্থিত হয়েছেন, তাই আপনাদেরকেও নতমস্তকে প্রণাম জানিয়ে আমি 2-4 কথা বলব। বরং আমাদের পেঠাইল কালকে আমাদের শিক্ষক দিবস গেল। তো এই শিক্ষক দিবসে সভ্য শিক্ষকদের প্রণাম জানাই। আর প্রণাম জানাই আমাদের এই দীপক বাবুদের মতো শিক্ষকদের, যাদের জ্ঞান, যাদের তথ্য ভান্ডারে আমরা এই ভাষণ দিতে শিখেছি। তাই দীপক বাবুকেও আমার পক্ষ থেকে প্রণাম নিবেদন করছি। তো যাই হোক, আজকে আমরা কালা দিবস কেন পালন করছি, করতে কেন হচ্ছে, সেটাই হচ্ছে প্রথম আমাদের প্রশ্ন। তো আপনারা সবাই জানেন যে বর্তমানে যে শিডিউল ট্রাইব লিস্ট কার্যকরী আছে, সেই লিস্টটা শুরু হয়েছিল কবে? 1950 সালের 6 সেপ্টেম্বর। এই যে শুরু, এই শুরুটা আমাদের পশ্চিমবঙ্গের 7টা মাত্র জাত ছিল, আজ 42টা। 1950 সালে পশ্চিমবঙ্গে 7টা জাতি ছিল: লেপচা, ভুটিয়া, মুরু, মুন্ডা, ওরাং, সাঁওতাল আর একটা মিঞ্চ। এই 7টা জাতি ছিল। আর টোটাল ছতনাপুরে ছিল 13টা জাতি। তার মধ্যে কিন্তু কুর্মী ছিল। কি 13টা জাতি কখন ছিল? 50 সালে কিন্তু নয়। 13টা জাতি কখন ছিল? 1931 সালে। তো আমাদের 50 সালের 6 সেপ্টেম্বর শর্তটা কি ছিল আপনাদের প্রথম মাথায় রাখতে হবে। শর্ত হচ্ছে যে আমাদের ভারতবর্ষে সরকার তৎকালীন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকার, আর বর্তমানে কংগ্রেস সরকার থেকে আজ বিজেপি সরকার, সবাই কিন্তু ভারত সরকার। কেউ কালো চামড়ার ব্রিটিশ ছিল, আগে ছিল সাদা চামড়ার ব্রিটিশ, আর এখন যারা পরিচালনা করছে সবাই কিন্তু কালো চামড়ার ব্রিটিশ। ওরা ব্রিটিশই, কেউ কিন্তু আমাদের ভারতের নাগরিক নয়। ওরা ইউরোপিয়ান, ওরা বিদেশ থেকে আসছে। আর আমরা আদিম অধিবাসী, এই আদিম অধিবাসীকে তৎকালীন সাদা চামড়ার ব্রিটিশরা গুরুত্ব দিয়েছিল। কিরকম না, 1865 সালে ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট শুরু হয়েছিল। সেখানে প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা
ধর্মের মানুষদের উত্তরাধিকার আইন মানে বাবা মারা গেলে তার জমি জায়গা কারা পাবে, কোন ভাবে পাবে, তাদের জন্য হিন্দু এক ছিল, মুসলমানদের জন্য শরীয়ত এক ছিল। কিন্তু যারা আদিম আদিবাসী তাদের জন্য কি এক থাকবে, এই জন্য সার্ভে হয়েছিল। এই সার্ভেটা 1931 সালের প্রথম যে সার্ভে, সারা ভারতবর্ষের সর্বপ্রথম যে সার্ভেটা হয়েছিল, সেই সার্ভে কখন হয়েছিল? 1931 সালে। তারপর থেকে ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষে হয়েছিল 2011 সালে। তার মাঝখানে কোন এইরকম সার্ভে হয় নাই, কেবলমাত্র জনগণনা হয়েছিল। তো এই সার্ভে, এই সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসে আমাদের ছোটনাগপুরের যে 13টা জাতিকে রাখা হয়েছিল প্রিমিটিভ ট্রাইব বলে, মাথায় রাখবেন, প্রিমিটিভ ট্রাইব বলে 13টা জাতিকে রাখা হয়েছিল। 339 জন এমপি আমাদের জামাত সরকার পরিচালনা করতে জওহরলাল নেহরুর নেতৃত্বে। তো সেখানে একজন এমপি ছিলেন যার নাম হচ্ছে হৃদয় নারায়ণ মজুর। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুকে প্রশ্ন করেছিলেন যে স্বাধীন ভারতবর্ষে 31 সালে যারা প্রিমিটিভ ট্রাইব ছিল তারাকেই স্বাধীন ভারতবর্ষে ট্রাইবের লিস্ট নিয়ে আসা হচ্ছে। ওদেরটা কি ছিল না, আমাদের রাষ্ট্রপতির অর্ডার ছিল 510 নম্বর, এছাড়াও 510, সিও ছিল 22, হয়েছে সেইখান থেকে। তো আমরা এই কারণে কারা দিবস পালন করছি। কবে বাদ দিয়েছে? 6 সেপ্টেম্বর, যেহেতু জওহরলাল নেহরু বলেছিলেন যে যারা ছিল তারাকে আনা হচ্ছে, কিন্তু কুর্মীকে। বর্তমান লিস্ট চলছে 1950 সালের পর 1956 সালে আরেকবার এই লিস্টটা সংশোধন করা হয়। এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের ভূমিজ সম্প্রদায় বর্তমানে লিস্টেড আদিবাসী সম্প্রদায়, কিন্তু 1956 সালের আগে এই জাতিটা, ভূমিজ জাতিটা পশ্চিমবঙ্গে এসটি ছিল না। পুরুলিয়া জেলাকে যখন মানভূম জেলাকে অংশকে দিতে পুরুলিয়া এসটির মর্যাদা দেওয়া হয়েছে। ওরা বলছে লিস্টে আর নতুন লোককে ঢুকতে দিব নাই। ভাই, আমরা নতুন নই, আমরা নতুন নই, আমরা আদিবাসী। আমরা আদিবাসীর স্বীকৃতি চাইছি সরকার, যেটা এখনো পর্যন্ত গোপন রেখেছে। তো এই যে 7টা থেকে পশ্চিমবঙ্গে 42টা হলো, কি কারণে 42টা হলো আপনাদের জেনে থাকা দরকার আছে। হওয়ার কথা ছিল কিন্তু বিয়োজন হয় নাই। এই লোকুর কমিটি কি বলেছিল? লোকুর কমিটির যে সংবিধানটা তৈরি করে দিয়েছিল কেন্দ্রীয় সরকারকে, সেখানে 12 কলমে 12 দাগে স্পষ্টভাবে উল্লেখ আছে যে যারা 1931 সালের প্রিমিটিভ ট্রাইব ছিল, যারা 1935 সালে ব্যাকওয়ার্ড ট্রাইব লিস্টে ছিল, লিস্টে ছিল, তাদের ক্ষেত্রে কোন ডকুমেন্টসের দরকার নাই, তারা এসটি হতে পারবে। বুঝলেন বিষয়টা? লোকুর কমিটি বলছে। তাহলে এই লোকুর কমিটি আর 5টা ক্রাইটেরিয়া দিয়েছিল যে কোন অন্য কোন জাতিকে যদি এসটি লিস্টে আসতে হয় তাদের ডিস্টিংক্ট কালচার এন্ড ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। 3 নম্বর হচ্ছে যে এরা জিওগ্রাফিক্যাল আইসোলেটেড এলাকায় বসবাস করবে। 4 নম্বর হচ্ছে কি না, এদের লাজুকতা, সাইলেন্স অফ কন্ট্যাক্ট উইথ লার্জ পপুলেশন, বৃহত্তর জাতিগোষ্ঠীর সাথে মেলামেশার ক্ষেত্রে এদের লাজুকতা থাকতে হবে। 5 নম্বর হচ্ছে এদের গরমে সারা রাত দমে জলে ভিজে 100টা গায়ে গেছি ছবি তুলতে, লুকায় লুকায় কাকেও বলিনি। সব গায়ে দেখেছি যে
করেছিল, মানে 4 সালে সুপারিশ অনুসারে কেন্দ্রীয় সরকার চুপচাপ ছিল, কিন্তু আমাদের ঝাড়খণ্ড রাজ্যের এই টাটার একজন অ্যাডভোকেট সুনীল গুলরিয়া বা সুনীল মাহাতো, কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছিল এই 3টা রাজ্য সরকারকে চিঠি দিতে যে আপনারা এই কুর্মী জনজাতি এসটি আছে কি না আপনারা সার্ভে করে দেখুন। এই রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাধ্য হয়েছিল এই কুর্মী জনজাতির উপরে সার্ভে করতে, যে যাকে সার্ভের দায়িত্ব দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে সিআরআই। আর ঝাড়খণ্ডে দেখিলে ভয়ে কাঁপে, তো সেই সিআরআই রিপোর্ট তৈরি করেছিল দাদা। এই সিআরআই রিপোর্ট প্রথম রাজ্য সরকারের ট্রাইবেল দপ্তরে যায়। ট্রাইবেল দপ্তরের তৎকালীন সচিবের নাম হচ্ছে এসকে থারে। এই এসকে থারে পরীক্ষা করে দেখলেন যে ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গল মন্ত্রিসভায় সেটা পাঠানোর পর মমতা ব্যানার্জি মন্ত্রী পরিষদকে ডাকলেন, দেখুন এই কুর্মীদের বিষয়টা কি করা যায়। তো মন্ত্রী পরিষদ সবাই মিলে ক্যাবিনেট যাকে বলা হয় সেই ক্যাবিনেটে অনুমোদন দিল যে কুর্মীকে এসটি করতে আমাদের কোনো অসুবিধা নাই সিআরআই এর রিপোর্টের ভিত্তিতে। মমতা ব্যানার্জি নিজে পঠন পাঠন করে দেখলেন এবং নো অবজেকশন দিলেন। যেমন আপনার গায়ে একটা ব্রয়লার ফার্ম করতে গেলেও প্রধানের নো অবজেকশন সার্টিফিকেট দরকার, আমাদের ওই 342-এর এ এবং বি ধারায় পরিষ্কার উল্লেখ আছে যে রাজ্য সরকারের নো অবজেকশন দরকার এবং 42-এর বি ধারায় ওই গভর্নমেন্টের সাথে গভর্নরের সাথে আলোচনা করে রাষ্ট্রপতি সেটাকে অনুমোদন দিবেন। এই অনুমোদন দেওয়ার মাঝখানে কতগুলো পদ্ধতি আছে, যেটা ডক্টর শশধর মাহাতো আপনাদের সামনে বললেন। তো আমি সেটাকে আরেকবার রিপিট করছি। এই চিঠিটা এবং এই সিআরআই রিপোর্টটা প্রথমে যায় RBI রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া। এই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে যাওয়ার পরে সেখানে যদি পাস করতে পারত ওই কাগজগুলো তাহলে ন্যাশনাল ট্রাইবাল কমিশনে যেত, এই ন্যাশনাল ট্রাইবাল কাজ যেত এবং সেখান থেকে পরের দিন থেকে সব কর্মী এসডি অফিসে লাইন দিয়ে এসটি সার্টিফিকেট পেত। কিন্তু ফেল করল কর্মী। কোথায় ফেল করল? RBI এর কাছে। RBI বলল আপনার আধার কার্ডে SANJOY আপনি লেখেন আর ব্যাংকের অ্যাকাউন্টে আছে SANJAY, এই দুই সঞ্চয়ে মিল হচ্ছে নাই, আপনি হয় আধার কার্ডটা ঠিক করে আনুন নাইলে কাল থেকে ব্যাংকে টাকা তুলতে পারবেন না। আধার কার্ডের সচিব তার কাছে আসার পরে তিনি কি লিখলেন যে তিনি চেষ্টা করলেন এই কুর্মীর ফার্দার কমিউনাল জাস্টিফিকেশন তৈরি করার। আমরা রেল টেকার পর প্রথম সেখানে আমাদেরকে ডেকে যাওয়া হয়, আমাদের নামে বহু দুর্নাম দিয়েছিল। সেই সময় কিরকম দুর্নাম দিয়েছিল না, এরা রেল টেকিল ফেমাস হলিয়ে ঝাড়গ্রামেও তো এসটি অফিস ছিল, তো মিটিং করতে কলকাতা যেতে হইল, কারণ পিছনে এসটিও লেখা ছিল। আমরা যে হলটায় মিটিং করছিল কিন্তু সেই সমালোচকরা জানেই নেই ওই হলটার উপরটা হচ্ছে ট্রাইবেল দপ্তরের সচিবটা, ওই এসকে থারের হেড অফিস ওই কমিউনিটি হলে হয়েছিল বলে আমাদেরকে ডোবে দুর্নাম দিয়েছিল। কিন্তু না, আমরা সঠিক জায়গায় ছিলাম, সঠিক কাগজপত্র আমরা রেডি করে দিয়েছিলাম। রেডি করার পর মমতা ব্যানার্জি সেইখানে গেল, যাওয়ার পর উনি ওইটা পাঠাবেন। এমন সময় আমাদের বিরোধী গোষ্ঠীর জন্ম হয়। বিরোধী গোষ্ঠীর জন্ম হয়, ওরা ওইখানে ডেপুটেশন দেয় এবং ওই কাগজটায় রিপোর্টটায় সরকার স্পষ্ট ভাষায় লিখে দিয়েছে যে সাব অর্গানাইজেশনের
আপত্তির কারণে আমি আর কমেন্ট জাস্টিফিকেশন দিতে পারছি না। সংক্রান্তটা বুঝতে পারলেন? কিছু অর্গানাইজেশনের আপত্তির কারণে ভাই আমার জমিটা আমার বাপের মুখে, আমার পাশের ঘরের একজনের আপত্তিতে ওই জমির কাগজটা কি অন্য লোকের হয়ে যাবে? হ্যাঁ, আমার যদি ন্যায্য জমি হয়, ন্যায্য যদি অধিকার থাকে, সেই অধিকারের স্বীকৃতি সরকারকে দিতে হবে। তাতে কে ভোট দিল আর কে না দিল সেটা কোনো যায় আসে নাই। কারণ 370 ধারা বিজেপি বলেছিল আমি উঠাবো, উঠায় নিয়েছে। 3 তালাক বিল বলেছে উঠাবো, উঠায় নিয়েছে। আজকে ওয়াকফ বিল আসছে, এই তো লোকের আপত্তি সত্ত্বেও সরকারের প্রয়োজনে সরকার যেটা মনে করিবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সে করতে বাধ্য। কিন্তু এই চাটুকারী সরকার কিছু লোকের ভোটের কারণে আমাদেরকে আপত্তি করছে না। বললো আপনারা যাদের কোথায় আপত্তি করছেন তারা এক একটা রাজভান্ডার দালাল বটে, মনে রাখবেন। আমি এইখান থেকে বলছি তারা সকলে সিপিএম পার্টির একটা একটা নেতা, বাই নেমে সবাইকে বলতে পারি, কিন্তু আমি এইখান থেকে নাম বলবো না। মঞ্চে যে লোকটা বলেছে আমার ঘরে আদিবাসী সংগঠনের 3টে অফিস তোলে, সেই লোকটা রাজদাসের আসামি ছিল। ওকে তৎকালীন সিপিএম এর বনমন্ত্রী সেই মামলা থেকে উঠায় নিয়েছে। এখনো পর্যন্ত যতগুলো লোক আছে সব লোকের সম্পর্ক কোনো না কোনো সিপিএম এর মন্ত্রীর ছাড়া, কোনো না কোনো সিপিএম এর দালাল বা চামচা ওঠে। তাই ওদের কথা শুনে মমতা ব্যানার্জি একটা দেখেছে কোন তৃণমূলের নেতা পরিবেশ বিরোধী নয়। এই রবীন টুডু আমাদের এইখানের একজন সুনামধন্য নেতৃত্ব। আপনারা জানেন উনার স্ত্রী গত লোকসভা নির্বাচনে অর্থাৎ 19-এ উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমরা লালগড়ের সভায় ঘোষণা করেছিল যে কুড়ির বিরুদ্ধে কথা বলবে তাকে একটু ভোটও নয়। তার জন্য বিজেপির পুরো সংগ্রাম জিতেছিল। তো আমরা কোথাও একবারও বলি নাই যে কোন সংগ্রামকে ভোট দাও। আমরা বিরোধিতা করেছিলাম একটা ক্যান্ডিডেটের যে আমাদের পূর্বের বিরোধিতা করেছে তার। আজ আমাদের প্রিয়রঞ্জন ভাই বলল যে দুলাল মুর্মু এই কুর্মীর রক্তে স্নান করতে চাইছে, ওকে ঘাস মোড়া দিব তো ভোটে দাঁড়ায় দিব না। মন সহায়তাতে উৎখাত হয়। আর এখানে একটা দিদিমণি আছে আমাদের, যে মন্ত্রী এত হাতিয়ে লোক মরাচ্ছে, হাতির কোনো ব্যবস্থা করতে পারছে না, অথচ সেই হুলাপাতিদের কেস দিচ্ছে। আনসার হুলাপাতিদের কেস দিয়েছিল, দিয়েছিল। ওদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নাই, ওদের চাকরির কোনো নিশ্চয়তা নাই, ওদের বেতনের কোনো নিশ্চয়তা নাই। অপ্রশিক্ষিত লোকদেরকে দিয়ে বলছে আমি হাতি তাড়াবো। যেমন 12 সালে অপ্রশিক্ষিত লোকদের চাকরি দিয়েছে, প্রাইমারি চাকরি দিয়েছে হাই। এখন বলছে 5 বছরও যদি চাকরি বাকি আছে ওরাকে টেট পাস করতে হবে, ট্রেনিং করতে হবে। সরকার লেগে গোবর হয়ে গেছে নাকি হয়েছে না? তো আমি যে বক্তব্য ছিলাম যে আমাদের মূল বক্তব্য ছিল যে ওইখান থেকে যে 5টা ক্রাইটেরিয়া পূর্বের বলেছি এই ফুলফিল করেছে। 5টা ক্রাইটেরিয়ার মধ্যে পূর্বের আদিমতা সব জায়গায় প্রমাণিত এবং মমতা ব্যানার্জি বাধ্য হয়েছে এই দুয়ারে করম বা ডহরে করম করেছি। আমাদের করমের ছুটি দিয়েছে মমতা ব্যানার্জি, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ, সত্যি ধন্যবাদ, মনে প্রাণে ধন্যবাদ। কিন্তু অন্তিম ধন্যবাদ দিদি আপনাকে আমরা দিতে পারছি নাই। কারণ এই ডহরে করমটা করুন, এই করম পরবের পূর্ণাঙ্গ আগের ইতিহাসটা বলে একটু করম পরবে বলল অর্থ দিবস ছুটি, মানে 2টার পরে অফিস বন্ধ। দ্বিতীয় বছর বলল যে যারা এই করমটা মানে সেই ট্রাইবেলদের ছুটি। আমাদের কুর্মী অনেক মহিলা
পুরুষ বলছে ভাই আমাদের তো এসআইরা ছুটি দিল নেই। বলি কেন? বলছে ওই যে লেখা আছে যে ট্রাইবেল না মানে, বলি কুড়মির বাপু যে বটে করমটা, আর ট্রাইবেলরা কোনো মানলেই নেই, এসআইরা মানলেই নেই, ওরা মারছে ছুটি আর কুড়মির বেড়াই নাই। দেখছি দহরে করম করল, মমতা ব্যানার্জি সুর করে ওইটাকে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করল। ঘোষণা করল তো ঠিকই আছে, এই বছর আরো এমন ভাবে ঘোষণা করল অন্তিকি হরফে করমের ছুটি বাহবানো কি বলে শুভেচ্ছা। বলি দিদি আপনি সাঁওতাল সংগঠনের একটা নেতাকে বলুন যে ভাদরের 581 কোন সাঁওতাল করম করে কিনা। আমি পেপারে দেখছিলাম ঢেঙ্গা হাসদা, তাই তো ঢেঙ্গা হাসদা, ঢেঙ্গা হাসদা লিখেছে এই করমটা সাঁওতালরা পালন করে নাই। তাহলে করমটা কার বাপটা হইল? করবি আমাদের ভেস্টল্যান্ড করে দিচ্ছি, আমাদের জমি অনেক আছে, সেই জমিতে অন্য লোককে বসানোর জন্য ভেস্ট করে দিয়েছে। আর কর্মীরা ভুল করবে না দিদি, 1810 সালে কোন সাঁওতাল এই সাঁওতাল পরগনায় ছিল নাই, এই ছোটনাগপুরে ছিল নাই। আমরা আমাদের দাড়ি ডুবরি দিয়ে ওরাকে ভেস্টল্যান্ড করে বসাইছি, আর ওরা বলছে কর্মীরা আদিবাসী। ঘর জমাইয়া আছে শ্বশুরের মুখে পা দিয়েছে, মানে ঘর জমাইয়াদের কাছে আমাদের সার্টিফিকেট নিতে হবে। এরা হচ্ছে মাইগ্রেন্ট লেবার। শিকার করতে করতে কোন ঘুরিয়ে দুপাই আসে গেছু ভাই, আর আমাদের কাছে হুমকি দিচ্ছ পূর্বীকে এসটি বলে চলবে না। এরা আদিবাসী, এরা ক্ষত্রিয়। ভাই আমি ক্ষত্রিয় হই, হিন্দু হই, বাঙালি হই, উর্দু হই, তোর ব্যাপার কি? আমি যেটা ইচ্ছা বলবো, যেটা ইচ্ছা খাবো, যে ধর্ম পালন করার ইচ্ছা পালন করবো, তোর ব্যাপার কি? তোরা হাজার হাজার খ্রিস্টান হয়েছ, বলে নেই তো সব খ্রিস্টান আসতে সার্টিফিকেট নিয়েছি, বলে নেই তো আমাদের কিছু করবি দুর্গা পূজা করে হিন্দু হয়ে গেছে। হয়েছে হয়েছে, যে হয়েছে সে হয়েছে, আমি তো হই না। দুর্গা পূজার থানায় জীবনে যাই তো আমি তো হই না। আমি আজও ঈদ মানি, করম মানি, মকর মানি, বাংলা মানি, চিন্তা মানি, ছাতা মানি, নদী পূজা করি, পাহাড়ের পূজা করি। আমি তো একদিনও কোন ঠাকুরের কাছে, এমনকি আপনাদেরকে বলে রাখি, আমি স্টুডেন্ট থাকাকালীনও ওই সরস্বতী ঠাকুরের কোলা আপেল চুরি করে খাইতাম, তাই হয়তো চাকরি পাইনি। কোনদিন ঠাকুর আমি মানি না। আমার বউটা বসে আছে, আমার দোকান আছে, আমি কোনদিন ধূপ জ্বালিনি, কোনদিন ধূপ জ্বালি নেই। এইরকম আমি নাস্তিক লোক বলি, লোকের দেখে দেখে গোলাম খানে যায়, বুঝলেন না? তো আমাকে ওই ধর্ম কর্ম বুঝাবেন নাই। ওই পরিষ্কার বলা আছে বিডিও সাহেবদের অফিসে যারা ট্রাইবেল অফিসার আছে, সেই ট্রাইবেল অফিসারদেরকে বলা আছে কোন এসসি কোন এসটি যদি হিন্দু না লিখে ইচ্ছা মতো ওর পছন্দ মতো ধর্ম লিখে, তাহলে এসসি বা এসটি সার্টিফিকেট প্রদান করতে হবে। এইটা অফিসারদের কাছে আছে, জানে নেবেন। আর আমরা হিন্দু হই, আর ক্ষত্রিয় হই, আর শিবাজির বংশ হই, আর রঘুনাথ মাহাতোর বংশ হই, তাদের দেখার দরকার নাই। আর আমরাকে হিন্দু শুধু দেখায় নাই, তোরা তো হিন্দু দেখাইছিল। এই আদিবাসীরাকে যদি হিন্দু না দেখাতো, মনে রাখবি আজকে তোরা সবাই পাকিস্তানে থাকতিস। এই ছোটনাগপুর থেকে পাকিস্তান নিব বলেছিল, কারণ এখানে হিন্দুর পরিসংখ্যান 13%, আর মুসলমানের পার্সেন্টেজ ছিল ছোটনাগপুরে 14%। এই 13 আর 14 বাদ দিয়ে বাকি সবাই ছিল আদিবাসী। এই আদিবাসীদেরকে হিন্দু দেখায়, তখনকার দিনে শ্যামাপ্রসাদ মুখার্জির আমল থেকে হিন্দু দেখায়। এই ছোটনাগপুর এলাকাটাকে আমাদের ভারতবর্ষে রাখা হয়েছে, নাইলে পাকিস্তান জিন্দাবাদ করতে হয়তো সবাইকে। মনে রাখবেন, এটাও একটা জায়গা বটে। দীপক বাবু এই কলমগুলো বললেন নাই, বললে ভালো লাগতো কারো, তো এই বলে আমি
দিতে চাইছি। এখন আমাদের এই যে ক্রাইটেরিয়া ছিল উল্টো জায়গায় চলে যাচ্ছে। এই ক্রাইটেরিয়ার যে প্রিমিটিভ টাইপ আমাদের আছে ডিস্ট্রিক্ট কালচারাল ল্যাঙ্গুয়েজ, কালচারের মধ্যে করমটা একটা পড়ে, আর কিছু মহান নেতা আছে জানেন না, ওই যে বললাম সিপিএম এর দালাল ছিল, ওরা এখন সিপিএম পার্টিতে নাই, উঠতে বসেছে। তো কি করে দালালি করবে? তাহলে সাঁওতাল সংগঠনে ওরা হেড হয়েছে। রতনলাল হাসদার নাম শুনেছেন? দুটো বউ করে 3 নম্বর বউ করতে যাই ধরা পড়ে কিছুদিন জেল হয়েছে। মাস্টার ভদ্রলোক, ঠিক আছে? সে কি বলছে? পূর্বে আলী বলে কোনো ভাষা না। কত বড় মহান পণ্ডিত! আর একজন ধনঞ্জয় সর্দার এখন নীলবাতি গাড়ি চলে। সিপিএম এর সাথে ওর ভালো সম্পর্ক। আমি সিপিএম দলটা করছি, আমি জানি কে সিপিএম এর বটে। সিপিএম দলটা ওদের থেকে আমি বেশি মন নিয়ে করছি, আমি ভালো করে জানি। এই ধনঞ্জয় সর্দার পূর্বে আলী বলে কোনো ভাষা। কত বড় পণ্ডিত! প্রাইমারি স্কুলে 3rd ডিভিশনে পাস করে এসটি সার্টিফিকেট নিয়ে সেখানে ছাত্র চাকরি করে ও বলছে কুড়িবেল নামে কোনো ভাষা না। এইখানে সবাইকে বলছি, এইখানে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় আছে, কুড়িবেল এই পঠন পাঠন হয়? হয়? ছেলেমেয়েরা পড়ে তো? তাহলে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর থেকে মহান পণ্ডিত ওইগুলা। আর কি পুলিন বিহারী বাসকে সিপিএম এর দুর্দণ্ড প্রতাপ নেতা এবং এই ঝাড়গ্রামের এমপি ছিল। মনে রাখবেন, পুলিনকে এসটি করা চলিবে নাই বলে এখানে ডেপুটেশন দিয়েছিল। আর কি সেই মহিলা যে ভোটে দাঁড়াইছিল বলে এবারে ভোটে সিপিএম এর যে দাঁড়াইছিল, হ্যাঁ সোনামণি কি বলছে জানি না, ও ছিল, ছবি আছে, ফুটে গেছে আমার কাছে। বলছে না আমরাকে ভুলাই নিয়ে গেছে। তো ভুলাই তো নিয়ে যাবে কে? কেন যাবে নয়? এই এসটিদেরকে এসসিদেরকে সুযোগ দিতে কেন্দ্রীয় সরকার 7টা বিচারপতির একটা কমিটি গঠন করেছে এবং তারাকে সার্ভে করতে বলেছে যে সার্ভে করুন এই এসটি এবং এসসিদের কি পরিস্থিতিতে আছে। তো ওই 5-7 জনের মধ্যে 5 জন বলছে এসটিদের এসসিদের যদি ডেভেলপ করতে হয় এদের মধ্যে ক্রিমিলিয়ার লাগু করতে হবে। জানে ওরা ক্রিমিলিয়ারটা খায়লো বাসায় দেয়, কারণ কি? ওরা জানে যে খায়ের লোককে এটা বলা চলবে নাই। ওই নেতাগুলো 3 পুরুষ ধরে চাকরি করে, ঝাড়গ্রামে, শিলদায়, কলকাতায় ওরা ঘর করে রেখেছে। ওর দাদু চাকরি করতে, ওর বাপ করে, ও করে, আর অন্যান্যরা ইঁদুর তাড়ি খায়। জানেন এই ক্রিমিলিয়ার মানে হচ্ছে ওই যারা চাকরি করে তাদের ছেলে মেয়েদের আর ওই এসটির সুযোগ সুবিধা দেওয়া যাবে না। এইটা সুপারিশ করেছে ওই 5 জন বিচারপতি। আর কি বলেছে? এদের মধ্যে একটা ভাগ করতে হবে, এবিসিডি। সাঁওতালদের উন্নয়ন হয়ে গেছে, ওকে এ ক্যাটাগরি করুন। সবরদের কোনো উন্নয়ন হয় নাই, একটাও চাকরি পায় নাই। আজ খবরদের অবস্থা 25 বছরের পরে এমন এমন গাছ, কোনো যুবক বাঁচে নাই, ওদের কেউ চাকরি পায় নাই, ওদেরকে অগ্রাধিকার দিয়ে তুলতে হবে। এই সুপারিশগুলো করেছে কেন্দ্রীয় সরকারকে, কিন্তু এই নেতাগুলো কেউ বলছে নাই। কারণ কি? 16 জন এমএলএ সাঁওতালে নিতে হবে। 16 জন। কত সাঁওতাল আছে পার্সেন্টেজে? 58 লক্ষের মধ্যে 25 লক্ষ সাঁওতাল আছে আমাদের সারা পশ্চিমবঙ্গে। 15%, অর্থাৎ প্রায় 15 লক্ষ আছে ভূমুজ, 15 লক্ষ আছে মুন্ডা, আর বাকি বানকি থেকে শুরু করে এইগুলো আছে 20%, অর্থাৎ 50% সাঁওতাল। 18টা এমএলএ মধ্যে 16টা সাঁওতালের, একটা এমপি, 2টো এমপির মধ্যে একটা সাঁওতালের, আর বাকি সত্তাদেরকে বুড়াঙ্গুল, কায়াদেরকে বুড়াঙ্গুল, আর সবকে বুড়াঙ্গুল দেখায়। বলছে তো কুড়িমের পিছনে লাগ আর সবাই মারি নিবে, লুটে নিবে।
এই ইউক্রেনের হাত থেকে আমরা বলছি যে কুর্মীকে তোদের পাতায় আমরা রাখবই না। আমরা এসটি হব, এসটি 1 হব। তোদের পার্সেন্টেজ আছে 58 লক্ষ, আর আমার তৃণমূলের যে বিবেক সাহু রাজ্যসভা সাংসদ, সেখানে তথ্য দিয়েছে যে কুর্মী আছে 50 লক্ষ। ভারত পশ্চিমবঙ্গে যদি আমার 10 কোটি লোক হয়, 10 কোটি লোকের 50 লক্ষ, মানে পার্সেন্টেজ বললে 5%, কুর্মী একাই 5% জমিদারি নিবে। একাই এই কুর্মীর উপরে নির্ভর করছে 20টা বিধানসভা। দাদা 20টা, মমতা ব্যানার্জিকে হিসাবটা দিয়ে রাখি। এই 20টা বিধানসভা, পুরুলিয়া লোকসভা 7টা, ঝাড়গ্রাম লোকসভা 7টা, বাঁকুড়ার 3টা, পশ্চিম মেদিনীপুরের 2টা, বালুরঘাট আর উত্তরবঙ্গে করে মোট আছে 20টা। কুর্মী হচ্ছে নির্ণায়ক শক্তি। আমরা গত লোকসভায় ভোটে দাঁড়াইছিলাম, এই ভোটে দাঁড়াই আমরা প্রমাণ করতে পারিছি যে আমরা কোটা ভোট পাবো। ওইখানে 1 লক্ষ ভোট পাইছি। 7টা এমএলএ সিটে কোথাও কোনো দল 10,000-এর মার্জিনে জিতে নাই। তাই কুর্মীর ভোটটা দিব তাকেই যে মমতা ব্যানার্জিকে হারাতে পারবে। কেন দিবেন, কাকে দিবেন, কাকে দিবেন তা নির্ভর করছে আপনার উপরে। কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট কেউ দিবেন নাই। নো ভোট টু মমতা। প্রয়োজনে ঘাস মোড়া, প্রয়োজনে স্প্রে করুন জঙ্গল সাপ, যাতে জঙ্গল মহলে তৃণমূলের একটাও ঘাস ফুল না ফুটে। এই কর্মীদেরকে কাল থেকে মাঠে নামতে হবে, কারণ এই ললিপপ দিয়েছে, এই কুর্মী ডেভেলপমেন্ট বোর্ড দিয়েছে, আর বোর্ডের মাঝে ঢুকায় রেখেছে একটা বাঁশের কাঠি। জানেন আইসক্রিম নাম শুনেছেন? হ্যাঁ, বরফ ঠেলার পিছনে বাঁশের একটা কাঠি ঢুকায়, কত সুন্দর নামটা রেখেছে আইসক্রিম। মূলে তো বরফ ঠেলা নাকি, তার পিছনে একটা বাঁশ। তাই বরফটা চুষে চুষে খাইলে বাঁশটা কি হয়, ফেলে দেয়। তাই কুর্মী ডেভেলপমেন্ট বোর্ডের যতগুলো সদস্য বলে রেখেছেন সবাই একটা একটা বাস। ভুল মতো ওই কুর্মী ডেভেলপমেন্ট বোর্ডটাকে কুটুম ডেভেলপমেন্ট বোর্ড করে তাদের এই মাসি, তাদের এই বেশি ঘর বাঁচছে। আর এইখানে কতগুলো ডেভেলপমেন্ট বোর্ডের অফিস আছে, আমাদের বাঁকুড়ার গুলো তো খায় না, মাথায় দিয়ে দেখি নেই। ওই 3তলা বিল্ডিং পুরাটাই ফাঁকা। এখন পাইপ লাইন চুরি হচ্ছে, ইলেকট্রিক তার চুরি হচ্ছে, কিন্তু সরকার প্রশাসনের দেওয়ার কোনো ক্ষমতা নাই। আর এই ডিএমএসপিদের কি ক্ষমতা, সেটা আমি মমতার সাথে 3বার মিটিং করে বুঝে গেছি। মমতার সাথে আমি 3বার মিটিং করেছি। প্রথমবার মিটিংয়ের কথা বললেন এসকে থালে, দ্বিতীয়বারে ডিজি, মুখ্য সচিব এবং মমতা ব্যানার্জির সাথে আমাদের 45 মিনিট গল্পর পর বলছে এরপর আমার আদিবাসীদের সাথে মিটিং আছে, ভাই আসছি। আমি দাঁড়াই প্রতিবাদ করেছিলাম, দিদি তাই এতক্ষণ কাদের সঙ্গে মিটিং করলেন, এতক্ষণ কাদের সাথে মিটিং করলেন? কুর্মীকে আপনি কি আদিবাসী মনে করেন নাই? জোরহাট করে বলল না ভাই ভুল হয়েছে, বুঝলো। আরো 1 ঘন্টা মমতা ব্যানার্জি মিটিং করলেন। সেই মিটিংয়ে উনি কথা দিলেন যে কুর্মীকে আদিবাসী তালিকায় আমি নিয়ে আসব। এই মাত্রা আমাকে দেখো। আমি বলেছিলাম যে সুরি সম্প্রদায়কে এসসি করার জন্য আশুতোষ মল্লিক, আমার পাশের গাঁ হলুদকালী, সেই আশুতোষ মল্লিক আজও সুরি সমাজের কাছে সমাদৃত হয়। প্রত্যেকটা ঘরে ঘরে মূর্তি আছে। দিদি আপনি যদি কুর্মীকে এসটি করে দেন, এই কুর্মীর কাছে আপনি মা হিসাবে, জননী হিসাবে চিরদিন পূজা পাবেন। বোঝেন? আপনার ঘাস আমি উড়াই দেব, আমি বলেছি। দ্বিতীয়ত বলেছি, এই লোকসভা নির্বাচনে আপনার হারায় যাওয়া 4টা সিট এই সঞ্জয় মাহাতো ফেরত দিবেন। না দিতে পারলে কুর্মীকে এসটি করার দরকার নাই, করে দেখাইছি। তারপরে মমতার সাথে আবার মিটিংয়ে বসেছি। এত চাতুকারিতা,
এত রাজনীতিবিদ সেখানে বলছে ভাই ডিএমএসপিরা বলারকে এই বিষয়ে পুরুলিয়ার এসপি সাহেব ডাকে নিয়ে যাইয়ে বলেছিল ভাই এই দুটো বিষয় সাইন্স অফ কন্ডাক্ট জিওগ্রাফিক্যাল আইসোলেশন আমি এই কলমটা লিখে দিচ্ছি তোমরা মানবে তো? আমি বলি হ্যাঁ মানবে। আমি এইটাই যখন মমতা ব্যানার্জিকে বললাম যে ম্যাডাম ওইখানে একটা বন্দ্যোপাধ্যায় কি অভিজিৎ ব্যানার্জি উনি যে আমাদেরকে বললেন বলছি ও বলার কে আমি কুর্মীকে সার্ভে করিব তারপর এসটির বিষয়টা ভাববো। মানে আমরা বুঝে গেছি চাটুকারিতা কাকে বলে, ললিপপ কাকে বলে সেটা আমরা বুঝে গেছি। তাই আজকের এই আক্রোশ এবং হুঙ্কার মহারালের থেকে ঘোষণা করছি এরপর খেলা হবে বিধানসভায়। হবে তো? শুধু খেলা হবে, শুধু খেলা হবে, বদল হবে, খেলা হবে, সাথে বদল হবে। ভাববেন নাই কুর্মীকে বঞ্চিত করে আর কুর্মী বনে যায় মাওবাদী করিবে নাই, আর বনে যায় কুর্মীকে কাজবে নাই। কুর্মী এবার শিখে গেছে মাথা তুললেই যেহেতু জেলখানায় পাঠাচ্ছেন এরপর আমরা জেলখানায় যাব নাই, রেল দেখব 20 তারিখে। আমাদের নেতা অজিত প্রসাদ মাহাতো বলে দিয়েছেন আগামী 20 সেপ্টেম্বর রেল চালাতে হবে। আমাদের আন্দোলন শেষ, কোন আন্দোলন করব নাই, কোন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব নাই। একটাই শপথ হবে নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু। গায়ে গায়ে সবাই দেবেন, প্রত্যেকটা বুথে বুথ কর্মী হবেন, প্রত্যেকটা গ্রামে মা কাকিদের মহিলা গ্রুপ আছে সেই মহিলা গ্রুপের মিটিং করবেন। কেউ বলিয়ে লক্ষ্মীর ভান্ডার দিব নাই, লক্ষ্মীর ভান্ডারটা কোন সরকারের কোন তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয়। এই লক্ষ্মীর ভান্ডারটা আমি একটা চকলেট কিনি তার 10 পয়সা জিএসটি দিই, 1 লিটার পেট্রোল কিনি তার 22 টাকা জিএসটি দিই। আমার টাকায় মমতা ব্যানার্জির মন্ত্রিসভা চলে, আমার টাকায় এই দেশটা চলে, এই পুলিশ প্রশাসন চলে, এই পাবলিক সার্ভেন্ট গুলো চলে। তাই কেউ ভয় পাবেন না, এটা সরকারি স্কিম, কোন ভয় পাবেন না। টাকা হুমকি দিয়ে এই ডিসেম্বরে আবাস যোজনার ঘরটা আপনার বন্ধ করে দিব, একটা কেউ বন্ধ করে দেখান আমাকে খবর দিবেন, আমার ফোন নম্বর নিবেন, ওই পঞ্চায়েতকে দেখে নিব এবং সবাইকে চাই ফাটাবো। এই বলে আরেকবার নমস্কার, আমার বক্তব্য এখানে শেষ করছি। জোহার, ধন্যবাদ, জয় জয়।